উল্কা গতিতে উত্থান এই টুলু মণ্ডলের। পাথর সম্রাট থেকে কিভাবে তিনি পাথর সম্রাট হয়ে উঠলেন বা তার যে ব্যাকগ্রাউন্ড, সে ব্যাকগ্রাউন্ড দেখলে পরে বোঝা যায় অত্যন্ত সাধারণভাবে জীবনযাপন করা এই টুলু মণ্ডলের এই তৃণমূল সরকারের আমলে তার উত্থানটা যেন একেবারে ঝড়ের গতিতে। এর নেপথ্যে সরকারি মদত, এর পেছনে কে রয়েছে, তৎকালীন সরকারের সাপোর্ট, এমন একাধিক প্রশ্ন এখন তুলে ধরেছেন একদম স্বয়ং বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় মানুষজন, তাদের কাছেও কিন্তু এই টুলু মণ্ডল নামটা পরিচিত হলে পরেও প্রকাশ্যে তাদের কোনো কিছু বলার ক্ষমতা ছিল না। অনুব্রত মণ্ডলের সঙ্গে যোগাযোগ ছিল। চলুন একজন স্থানীয়র বক্তব্য শুনি আগে। টুলু মণ্ডল ছিল একজন গৃহশিক্ষক, তারপরে ছোটোখাটো সাপ্লাই করত। অনুব্রত মণ্ডলের আশীর্বাদে সে এই ডিসিআর কালেকশনটা পায়, অর্থাৎ গভর্নমেন্ট রেভিনিউ, রাজস্ব আদায় করার। তারপরে এই রাজস্ব আদায় করতে করতে আজ ফুলে ফেঁপে ঢাক হয়ে গেছে। কোটি কোটি টাকা রাজস্ব চুরি, দুর্নীতি এর বিরুদ্ধে জানা যাচ্ছে। আমি প্রথমেই ধন্যবাদ দেব আমাদের পরম শ্রদ্ধেয় শ্রী শুভেন্দু অধিকারীকে, যিনি তার আইনের শাসন চালু করেছে, জিরো টলারেন্স, এবং ধীরে 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 সমস্ত কিছু ধরা পড়ে যাচ্ছে। এবং আমাদের সঙ্গে আলোচনায় আমার কালিক শান্তনু রয়েছে। শান্তনু, এই যে কথাটা যে বললেন যে কেষ্টমণ্ডলী প্রথম তাকে এই কাজ করার জন্য কিন্তু সুবিধা করে দিয়েছিল তাকে, আর সেখান থেকে কিন্তু রেভিনিউ তুলতে তুলতে আজকে এই পর্যায়ে এসে পৌঁছেছিল টুলু মণ্ডল। তুমি বলছিলে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টুলু মণ্ডলের একটা যোগাযোগের কথা, কিন্তু যখন বিষয়টা যখন একদম জেলা রাজনীতিতে এসে দাঁড়ায়, তখন তো জেলা রাজনীতির যে বড় মাথা, তার হাত থেকেই তো তার ওপরের মাথা এইভাবে তো ছড়িয়ে পড়ে পুরো বিষয়টা। তাহলে একদম সরাসরি যোগাযোগের মাধ্যম কে ছিল? কেষ্টমণ্ডল? যে একজন স্থানীয় বাসিন্দাদের যে মন্তব্য আমরা শুনলাম, তাহলে বলা যেতেই পারে যে হ্যাঁ, অবশ্যই অনুব্রত মণ্ডলের যে নবান্নে পর্যন্ত পৌঁছে যাওয়া, সেই রাস্তাটা প্রথম তৈরি করেছিল অনুব্রত মণ্ডলই। তারপরে কিন্তু অভিষেকের সাথে ঘনিষ্ঠতা বাড়িয়েছে সূত্র মারফত জানা যাচ্ছে যে কাজল শেখ। কারণ দেখা গেছে যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পর তার যখন তিহারে বসবাস শুরু হয়ে যায়, অর্থাৎ মানে তিহারে জেল সংশোধনে তাকে থাকতে হয়, সেই সময়ে পঞ্চায়েত নির্বাচন ছিল। সেই নির্বাচনে যখন দেখা গেল বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি হয়ে উঠলেন কাজল শেখ। যখন কাজল শেখ জেলা পরিষদের সভাধিপতি হলেন, ঠিক এই জেলা পরিষদের সভাধিপতি হওয়ার সাথে সাথে কাজল এবং টুলু মণ্ডল, অর্থাৎ মোহাম্মদ নিজামুদ্দিন এবং কাজল শেখ ওরফে টুলু, এদের সম্পর্ক কিন্তু ঘনিষ্ঠ হওয়ার পর কিন্তু এই তারপর তাদের অনুব্রত যখন এখানে ফিরে এসেছে, তারপরে কিন্তু অনুব্রতর ক্ষমতা প্রায় শেষ হয়ে গেছিল। কারণ দেখা গেছিল তাকে যে জেলা সভাপতি পদ ছিল, সেই জেলা সভাপতি পদ থেকে তাকে নেই, আর তিনি শুধুমাত্র প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা যে কোর কমিটি, সেই কোর কমিটি শুধুমাত্র একজন আহ্বায়ক হিসাবে ছিলেন, তো সেই কনভিনার হিসাবে ছিলেন অনুব্রত মণ্ডল। সেখানে থেকে দেখা গিয়েছে যে অনুব্রতর সাথে দূরত্ব বেড়ে কাজল শেখ অর্থাৎ বীরভূম জেলা পরিষদের সভাধিপতি, অন্যদিকে হাসন বিধানসভার মমতার যে জোড়াফুল, সেই চিহ্নেই তিনি জয়ী হয়েছেন 2026-এর নির্বাচনে। সেই কাজল শেখের সাথে কিন্তু ঘনিষ্ঠ করে। এক কথা বলতে পারি শ্রেয়সী, যেটা হচ্ছে যে যখন অনুব্রত ক্ষমতায় ছিল তখন অনুব্রতর সাথে ঘনিষ্ঠতা ছিল, অনুব্রতর পর যখন কাজল বীরভূমের ক্ষমতায় দায়িত্ব পেয়েছে, তখন কিন্তু কাজল শেখের সাথে ঘনিষ্ঠতা বেড়েছিল টুলু মণ্ডলের। শ্রেয়সী একবারে অবশ্যই। এবং তবে যখন আমরা আলোচনাগুলো করছি, তখন অনুব্রত মণ্ডলের দিকে যখন আঙুল উঠছে, অনুব্রত মণ্ডল কিন্তু আবার বর্তমানে আমরা জানি যে তিনি হচ্ছেন বিদ্রোহী তৃণমূলে রয়েছে। তিনি কিন্তু দায় এড়ানোরও চেষ্টা করেছেন। কি বলেছেন অনুব্রত মণ্ডল, চলুন শুনবো। বীরভূম জেলায় বিপুল পরিমাণে সোনা গয়না উদ্ধার হচ্ছে, কি বলবেন? সরকার ভালো কাজ করছে, পুলিশ ভালো কাজ করছে, ধন্যবাদ জানাই। আপনার প্রসঙ্গ তোলা হচ্ছে, আমার প্রসঙ্গ যারা তুলছে তারা ভুল করছে। টুলু মণ্ডল গোটা বীরভূম জেলার মানুষ ওকে চেনে। ওর সবারই সঙ্গে ভাব, কারোর সঙ্গে ভাব না থাকা নয়। ওর মেয়ের যখন বিয়ে দেয় এমন কোনো লোক নাই নিমন্ত্রণ করে। অনেক সাংবাদিকও গিয়েছিল। আপনার প্রসঙ্গ চলছে কেন? কি করে জানবো? ওই জন্য তো মানানি কেস করবো, সোশ্যাল এগেনস্টেও করবো।
এই যে কথাটা অনুব্রত মণ্ডল বললেন, শান্তনু তুমিও শুনলে, যে কার সাথে ওর ভাব নেই, এলাকায় থাকতে গেলে তো এরকম কত মানুষের সঙ্গে ভাব হয়, চলতে গেলে কত মানুষের সঙ্গে কথা হয়। সত্যি কি বিষয়টা এতটা সহজ? প্রশাসনের নাকের ডগায় একজন কোটি কোটি টাকার সম্পত্তি বানিয়ে ফেলছে, তার মেয়ের বিয়েতে সে একেবারে পুরো রাজস্থান যেন নামিয়ে নিয়ে চলে আসছে। আমি একটু ছবিটাও আপনাদেরকে দেখাবো, যে এই রকম রাজকীয়ভাবে বিয়ে বাড়ি বাংলার মানুষ কি আগে কখনো দেখেছি আমরা? হ্যাঁ, তুমি ঠিকই বলছিলে, আমরা তো যখন আমরা কোনো কোটিপতির শিল্পপতির যখন ছেলে মেয়ের বিয়ের কথা শুনেছি তখন আমরা দেখেছি, কিন্তু এই রকম রাজকীয় বিয়ে বাড়ি, তাও আবার কোথায়? গ্রাম বাংলা, বীরভূমে। আমরা এরকম তো আগে কখনো দেখিনি, একদম শহর কলকাতার বুকেও নয়। যেরকম দেখা যাচ্ছে যে সেখানে একেবারে পুরো শুধুমাত্র রাজস্থান বানিয়ে ফেলা হয়েছিল এমনটা কিন্তু নয়, তার চাকচিক্য, আভিজাত্য, সেখানে আমরা জানি যে আরবাজ খান এসেছিলেন, এইরকম একটা। এবং আজ তাক বাংলা প্রথম ব্রেক করে, প্রথম আমরা দেখিয়েছিলাম সেই খবর, তুমি পৌঁছে দিয়েছিলে, তুমি মানুষের সামনে একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলে যে বীরভূমের ভেতরে এত বড় একটা রাজকীয় বিয়ে বাড়ি, যার পরবর্তীতে অনেক চাপও এসেছিল তোমার ওপরে। একটা কথা বলো, এই ধরনের খবরগুলো করতে গিয়ে একদম সরাসরি প্রশাসনিক চাপ কতটা ফেস করেছো? সেই সময় তৎকালীন মুখ্যমন্ত্রীর প্রশাসন মানে কে না, মমতা বন্দ্যোপাধ্যায়। তখনকার প্রশাসন কোনোভাবেই আমাদেরকে কোনো সহযোগিতা করেনি। যেখানে জেলা শাসককে, তৎকালীন জেলা শাসক তাকে ফোন করা হয়, পুলিশ সুপার তাকে ফোন করা হয়, তারা সকলেই কিন্তু প্রশ্ন এড়িয়ে যায়। কারণ কেন ফোন করতে হয়েছিল? কারণ এই আরেকটা আমি যখন এই প্রসঙ্গ এসেছে, তো সেখানে দেখা গিয়েছিল যে সিউড়ি এলাকায় দেখা গিয়েছিল যে রোড তো এই টুলু মণ্ডলের মেয়ের বিবাহ অনুষ্ঠানের জন্য পুলিশ রীতিমতো নো জোন করে রেখেছিল, মানে রোডের মধ্যে 6টার পর আর সাধারণ সিউড়ির বাসিন্দা পার হতে পারবে না। সেদিন শুধুমাত্র বামেদের এবং ভারতীয় জনতা পার্টি এই দুই নেতৃত্বরা কিন্তু মুখ খুলেছিলেন, আর এর প্রতিবাদে আজ তাক বাংলার অকপটে তারা এসেছিলেন। সাধারণ মানুষ অফ ক্যামেরায় বারবার বলছিলেন, দাদা এটা কি হচ্ছে, এটা কোন গণতন্ত্রের দেশে বাস করছি, একদম শেষই এইভাবে। কিন্তু আমি যখন তাদের সামনে আমাদের যে মাইক আইডেন্টি রয়েছে সেটা যখন নিয়ে তাদেরকে অন ক্যামেরায় বলতে বলি, তখন তারা বলে, দাদা বলতে পারবো না, একদম মৃদু সুরে বলতে পারবো না দাদা, আমাকে এই শহরে থাকতে হবে, বাঁচতে হবে। এই ধরনের শব্দ আমাকে শুনতে হয়েছে এই সিউড়িতে, যেখানে দেখা গেছে সাধারণ মানুষ আম জনতা এই প্রসঙ্গ তুলেছিল। তবে আজ এই মুহূর্তে কিন্তু প্রত্যেককে কিন্তু বিভিন্নভাবে কণ্ঠ তুলছে, আওয়াজ তুলছে কোনো অন্যায় দেখলে। একটা কথা বলো, যে এই যে আমরা যে বারবার যে আলোচনাটা করছি যে আসলে নির্দেশটা কার ছিল, আসলে কার কথায় টাকা উঠতো, সত্যি কি শুধুমাত্র টুলু মণ্ডল, নাকি তার সঙ্গে কেষ্টমণ্ডলও জড়িয়েছিলেন? বারবার এই যে নবান্নর 14 তলা বলে যে অভিযোগটা বারবার করছেন মুখ্যমন্ত্রী, যে নবান্নর 14 তলা থেকে যদি নির্দেশ না আসে, বা যদি সরকারি বা তৎকালীন প্রশাসনের যদি সাপোর্ট না থাকে, তাহলে কখনো এমন কথা ও এমন কাজ হতে পারে না। তুই আমাদের সঙ্গে থাকো, আমরা একটু সেই বক্তব্যটাও শুনবো, তারপরে একদম এই বিষয়টা নিয়ে তোমার থেকে সরাসরি জানবো। 14 তলা যদি চোখ খুলে রাখে, ওইখান থেকে ইনস্ট্রাকশন যা যায় নিচ পর্যন্ত তাই হয়। ইনস্টিটিউশনাল করাপশন তখনই হয় যখন হেড অফ দি ইনস্টিটিউশন নিজে করাপশনকে এনকারেজ করে, তখনই হয়। আর যখন হেড অফ দি ইনস্টিটিউশন বলে যে নো করাপশন, করলে ছাড়া হবে না, সব বন্ধ হয়ে যায়। সবাই তো অভ্যাসের দাস না, আপনি আমি সবাই অভ্যাসের